কেউ কেউ এখনই রোড ম্যাপ দাবি করেছেন, কেউ কেউ অতি দ্রুত দাবি করেছেন, কেউ কেউ আর একটু 2 মাস সময় নিতে বলেছেন। প্রথম দফায় একটা ভালো সংলাপ হয়েছে, সেখান থেকে ওনারা যেটুকু পেয়েছেন দ্বিতীয় দফায় নিশ্চয়ই সেগুলো একটু সমাধান করবেন। আপনি দেখবেন যে দেশের ভেতরেও অনেকেই, আবার দেশের বাইরে থেকে নানা জনে কিন্তু এই সরকারকে 5 বছর দেখতে চাই বলে একটা আওয়াজ উঠেছে। দলীয় প্রধান যিনি থাকবেন তিনি যাতে সংসদ নেতা না হন বা প্রধানমন্ত্রী না হন, দুইটা ব্যক্তি যাতে আলাদা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোচনা করব অন্তর্বর্তী সরকার ও প্রস্তাবিত বাজেট নিয়ে। অন্তর্বর্তী সরকারের আপনারা জানেন যে আজকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানদের সাথে, মানে প্রতিনিধিদের, প্রধান এবং প্রতিনিধিদের সাথে ঐক্যমত্য কমিশনের সভা হয়েছে এবং সেখানে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করেছেন। সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, বাজেট নিয়েও যতটুকু পারি আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত মুখ, পরিচয় করে দিচ্ছি। জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। স্বাগত জানাচ্ছি সাকিব ভাই। আপনাকে ধন্যবাদ। সাকিব ভাই, আমরা প্রথমেই একদম যাই, গোটা দেশবাসী তাকিয়েছিল আজকে ফরেন সার্ভিসের দিকে। আপনারা আসলে আজকে কি নিয়ে কথা বলেছেন? প্রথমত তো আমরা জানতাম যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, পরে হয়তো ক্লিয়ার হয়েছে এটা ঐক্যমত্য কমিশনের বৈঠক। আসলে এটা ঐক্যমত্য কমিশনেরই একটা ইনভিটেশন ছিল। ঐক্যমত্য কমিশন তো ফার্স্ট রাউন্ড সবগুলো, মানে যে সমস্ত দলকে তারা মানে তালিকা করেছেন যে যাদের সাথে বসবেন, সেই সমস্ত দলগুলোর সাথে তারা প্রথমে দফা বৈঠক করেছেন। জি, কেউ কেউ হয়তো ক্ল্যারিফিকেশনের জন্য মুলতবি বৈঠক করতে চেয়েছিলেন, সেইটা তারা করেছেন। সেই বৈঠকে মোটামুটিভাবে বলা চলে যে যার যার মতামতগুলো সবাই দিয়েছেন, সম্পূরক মতামত যেগুলো ছিল সেগুলো দেওয়া হয়েছে। কোনো ক্ল্যারিফিকেশন থাকলে সেগুলো তারা দিয়েছেন। এক্ষেত্রে এখন ধরেন, যেহেতু এটা ক্রস আর টিক চিহ্নের মতো ছিল, কিন্তু বাস্তবত কিন্তু ক্রস আর টিক চিহ্নে থাকেনি। যেমন ধরেন প্রধানমন্ত্রীর 2 মেয়াদ, কেউ হয়তো যদি এটার সাথে একমত না হয় তাহলে তারা নোট দিয়েছে, আবার যারা একমত তারা রাইট চিহ্ন দিয়েছে। যেমন আমরা রাইট চিহ্ন দিয়েছি, কিন্তু ধরেন বিএনপি এ বিষয়ে একটা তার প্রস্তাব দিয়েছে যে 3 বার সর্বোচ্চ, কিন্তু 2 বার পরপর 2 বারের পরে একবার গ্যাপ দিয়ে তারপর 3 বারের মতো এটা করবে। এখন এই যে প্রস্তাব দেওয়ার পরে আসলে ওখানে কোনো মানে এই যে নেগোসিয়েশনের জায়গাটা, সেটা পুরোটাই কিন্তু টিক চিহ্ন অথবা ক্রস দিলে হবে না, কারণ একটা সম্পূরক প্রস্তাব আছে। আপনার সাথে আমি একমত না, কিন্তু প্রস্তাবের এসেন্সের সাথে এক থেকে হয়তো একটু ভিন্নতর প্রস্তাব আছে। তাহলে সেই সব জায়গাগুলোতে কিন্তু নেগোশিয়েট করার জায়গা আছে, যে বিভিন্ন দলের মধ্যে যুক্তিতর্ক হলো, একটা পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে হয়তো কনসেনসাস হতে পারে, মানে কোনো একটা মতে সকলেই এসে এক জায়গায় দাঁড়াতে পারে। এইরকম যে অনেকগুলো বিষয় আছে, যেসব প্রশ্নে দ্বিমত আছে কিন্তু আলোচনাযোগ্য, সেই সব প্রশ্নগুলোকে মোটামুটি আলাদাকরণ করে দ্বিতীয় রাউন্ড আলোচনা শুরু করবেন, সেই রকমটাই আমরা শুনেছিলাম। জি, এবং আজকে সেটার উদ্বোধন হলো। মূলত কনসেনসাস কমিশন, যেটা চেয়ারম্যান হচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা কো চেয়ারম্যান হচ্ছেন প্রফেসর আলী রিয়াজ, এবং অন্যান্য কমিশন প্রধানরা এটার মেম্বার। তো এই ঐকমত্য কমিশন আবারও দলগুলোর সাথে বৈঠক করলো যে এটা দ্বিতীয় পর্বের আলোচনা শুরু, যেটা আসলে আগামীকাল থেকে শুরু হবে। জি, আগামীকাল সকাল 11টা থেকে এই কতগুলো পয়েন্টের উপরে, এটা তার একদিনে সম্ভব হবে না শেষ করতে, যতগুলো পয়েন্ট আছে আলোচনাযোগ্য, সেই সব পয়েন্টে একটা মোটামুটিভাবে সেকেন্ড রাউন্ড আলোচনা হবে, যেটার মধ্যে থেকে পরিষ্কার বোঝা যাবে যে কোনগুলোতে আসলে ঐকমত্য হয়েছে, কোনগুলোতে ঐকমত্য হবেই না, কোনগুলো হয়তো শেষ পর্যন্ত আরও এক দফা আলোচনার সুযোগ থাকলে সেটা করা যেতে পারে, অথবা ইতিমধ্যে বিভিন্ন দলগুলো তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনাটা করতে পারে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটা উদ্বোধন হয়েছে, সেখানে দলগুলো সবাই উপস্থিত ছিলেন, দলের প্রতিনিধিরা, আমরাও গিয়েছিলাম। আমরা যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে যেহেতু আজকে উদ্বোধন, ফলে মূলত একটু শুভেচ্ছা বিনিময়,
অনুষ্ঠানই ছিল এটা, এবং সে কারণে সবাই ওভারঅল পলিটিক্স নিয়ে কথা বলেছে, খুব কংক্রিটলি সংস্কার নিয়ে আলোচনাটা করে নাই। সংস্কার কবে নাগাদ শেষ হবে, সংস্কারের রোডম্যাপ কি পদ্ধতিতে সেটা ঐকমত্য হবে, আবার দ্বিমত মীমাংসা কীভাবে, এই ধরনের ব্রড বিষয়গুলোতে কথা হয়েছে। মূলত সকলেই বলবো যে বিচার সংস্কার এবং নির্বাচনের একটা রোড ম্যাপ চেয়েছেন। কেউ কেউ এখনই রোড ম্যাপ দাবি করেছেন, কেউ কেউ অতি দ্রুত দাবি করেছেন, কেউ কেউ আরও একটু 2 মাস সময় নিতে বলেছেন, যাতে করে সংস্কার প্রক্রিয়ার এই 15ই জুলাইয়ের মানে ঐকমত্য কমিশনের আলোচনা শেষে জাতীয় সনদ যেটা হবে সেদিন ঘোষণা করার কথাও বলা হয়েছে এনসিপির পক্ষ থেকে। আমরা বলেছি দ্রুততম সময়ের মধ্যে বিশেষত ইলেকশন বিষয়ক রোড ম্যাপটা ঘোষণা করা দরকার। অনেক দল বিএনপি সহ তারা বলেছেন যে যত দ্রুত সম্ভব কিংবা পারলে এখনই এটা ঘোষণা করা দরকার। প্রধান উপদেষ্টার এখন এক্ষেত্রে জিনিসটা যে যুক্তিগুলো আমরা উপস্থিত করেছি যে দেখুন ডিসেম্বর নিয়ে একটা মানে অনেকে ডিসেম্বর না জুন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে, এটা তো মাননীয় প্রধান উপদেষ্টা খোদ নিজেই বলেছেন। ফলে ডিসেম্বর মাস তো হচ্ছে আর্লি, যেটা মানে এমন তো না যে আমরা একটা ভিন্ন প্রস্তাব করছি। ওনার এই প্রস্তাবের ডিসেম্বরটা রাজনৈতিক দলগুলো বলছে তাহলে ডিসেম্বরে কেন নয়, ডিসেম্বরে যদি কোনো কারণে করতে না পারে তাহলে সেটা তো সরকারকেই বলতে পারবে হবে যে এই কারণে আমরা করতে পারছি না, না হলে তো আমরা ভাববো যে ডিসেম্বরে ইলেকশন হওয়ার কথা, কারণ আপনি তো একটা ডিসেম্বর সময়সীমা দিয়েছেন। কাজে সেই দিক থেকে সেটা আমরা বলেছি যে কোনো কারণে যদি, এমনকি বিএনপি নেতাও বলেছেন যে যদি কোনো কারণে অন্যথা হয় তাহলে সেটা সরকারকে তো আগে বলতে হবে এবং তারপর আলাপ আলোচনা করতে হবে। বাট ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা অনেকগুলো দলের পক্ষ থেকে চাওয়া হয়েছে। আমরা মূলত রোড ম্যাপের কথাটা বলেছি। রোড ম্যাপটা ঘোষণা হওয়া দরকার এই কারণে যে মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে আদৌ নির্বাচন হবে কিনা, একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে। এটা মোটেই ভালো না রাজনৈতিক বাস্তবতার জন্য। এটা কি মানে মানুষের মধ্যে মানে হচ্ছে এটা কি পলিটিক্যাল কথা, যেমন পলিটিশিয়ানরা বলেন যে জনগণ আমাদের সাথে আছে, তেমনি সাংবাদিক হিসেবে আমি আপনাকে বলবো যে আপনি সাধারণ মানুষের সাথে কথা বলেন, মানে এটা তো হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যেও গিয়েছে, কারণ এটা নিয়ে সংশয়টা তো রাজনৈতিক দলও প্রকাশ করছে। নিশ্চয়ই রাজনৈতিক দল নির্বাচন দাবি করছে, তারিখ দাবি করছে, সরকার এখনো পর্যন্ত তাদের দাবি অনুযায়ী ওই ডিসেম্বর জুনের বাইরে সুনির্দিষ্ট তারিখের কথা এখনো বলেনি। ফলে এক্ষেত্রে একটা প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে তাহলে এইটা কেন, এই গ্যাপটা কেন, এই দূরত্বটা কেন, মানে এই সংখ্যাটা কেন, সংখ্যাটা কি ক্লিয়ার করেছেন আপনারা? এইটা নিয়ে তৈরি হয়েছে একটা সংশয়ের জায়গা। এই সংশয়টা কেন? এই সংশয়টা তৈরি হয়েছে কারণ আপনি দেখবেন যে দেশের ভেতরেও অনেকেই আবার দেশের বাইরে থেকে নানা জনে কিন্তু এই সরকারকে 5 বছর দেখতে চাই বলে একটা আওয়াজ উঠেছে। তো সেইটার পক্ষেও তো অনেক মানুষ আছে। এখন অন্তত সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই সেই ক্যাম্পেইন তারা করছে। এখন এইটা তো একটা কনফিউশন তৈরি করবে, তাহলে সরকার কি মেয়াদ প্রলম্বিত হচ্ছে, মানে সরকারের সময়সীমা প্রলম্বিত হচ্ছে, নাকি মানে সরকার ঘোষিত এই টাইমলাইনের মধ্যেই থাকবে। এইগুলো কিন্তু কনফিউশনের জন্ম দেয়। এবং আমাদের দেশের রাজনৈতিক যে মানে সংস্কৃতি, তাতে দেখবেন যে যখনই একটা এরকম মানে কনফিউশন মতো পরিস্থিতির সৃষ্টি হয় তখন কিন্তু সেটা অনেক ডালপালা মেলে যায়। আজকের মিটিং এর পরে জায়গা থেকে কনফিউশন দূর হবে, সেই জায়গা থেকে আমরা বলেছি যে কনফিউশনটা দূর করা দরকার, এবং কনফিউশনটা দূর হয়ে একটা সুনিশ্চিত অবস্থা তৈরি হলে সেটা রাজনৈতিক স্থিতিশীলতা আনবে, অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার অনেক মনোযোগ দিয়ে তার কাজগুলো করতে পারবে। রাজনৈতিক দলগুলো তার সংস্কার নির্বাচনের প্রস্তুতি নিয়ে তারা আরো অধিকতর মনোযোগী হতে পারে। এখন দেখেন, আমি লাস্ট কথা বলে আপনি অনেকগুলো প্রশ্ন করবেন জানি। আমি যদি নির্বাচনের মানে সময়সীমা থাকে তাহলে প্রত্যেকটা দলকে কিন্তু দ্বিতীয় ফেজে চলে আসতে হচ্ছে। কোন ফেজে? যে আচ্ছা কে কোন ধরনের সংস্কার চায়, কে কোন সংস্কার চায়, কে কোনটা চায় না, এই প্রশ্ন কিন্তু পিপল যুক্ত হয়ে পড়বে তখন, অর্থাৎ জনগণ এটার সাথে সম্পৃক্ত হয়ে পড়বেন এবং জনগণই ঠিক করে ফেলবেন যে সংস্কারের প্রশ্নে কি অবস্থান হবে। যেগুলো ঐকমত্য সে তো হলোই, যেগুলো দ্বিমত সেগুলো নিয়ে জনগণের কাছে যাবে, জনমত তৈরি হতে থাকবে এবং আগামী নির্বাচনে সেগুলো ম্যানিফেস্টো আকারে মানুষের ভোট দেওয়ার জায়গাতে এগুলো বিবেচ্য বিষয় হবে। যেমন যুক্তরাষ্ট্রের কথা বলি, মানে একদম যুক্তরাষ্ট্রের প্রথম দিকে এইরকম তর্ক হয়েছিল যে কার হাতে ক্ষমতা বেশি থাকবে, লোকাল গভর্নমেন্ট নাকি ফেডারেল গভর্নমেন্ট। মানে এই ক্ষমতার ইয়ার মধ্যে বিশেষত যখন আপনি একটা রাজ্য চালাবেন সেই রাজ্যের
মানে যে রাজ্য সরকার আর মানে একেবারে কেন্দ্রীয় সরকার, এই দুইয়ের মধ্যে ক্ষমতার ভারসাম্যের জায়গা নিয়ে। তো সেটা নিয়ে ধরেন সেই সময় যে মানে তর্ক হয়েছিল, সেই তর্কের শেষে সিদ্ধান্ত হয়েছিল যে আচ্ছা পিপলের কাছে এটা চলে যাক, জনগণ যেটাকে ভোট দেয়। এবং দেখা গেল তৎকালীন প্রেসিডেন্ট মানে তিনি কিন্তু মানে এটাতে জয়লাভ করতে পারেননি, তার প্রস্তাব জয়লাভ করেনি, বরং যারা এটার বিরোধিতা করছিলেন যেমন ফ্রেডরিক আমরা জেফারসন, তো জেফারসনিয়ান মানে কি বলে যে থমাস জেফারসন, সরি মানে থমাস জেফারসন যে মানে পজিশনটা নিয়েছিলেন সেটাই শেষ পর্যন্ত জয়লাভ দিয়ে গেছে। তো আমি যে কথাটা বলতে চাইছি যে সেটা হচ্ছে যে জনগণের সামনে কিন্তু এই ধরনের সুযোগটা আছে যে আগামী দিনে নির্বাচনে কোনটাকে তারা জয়ী করবেন। আমাদের গুরুত্বের জায়গাটা হচ্ছে যে এই যে জনগণকে সম্পৃক্ত করার প্রশ্ন, এইটা মানে ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। ইলেকশন ডেট কেন্দ্রিক আমাদের রাজনীতি, আমাদের সমস্ত চিন্তা তৎপরতা বক্তব্য সব কিছু, এমনকি মানুষও এটা নিয়ে চিন্তিত। এই যে পুরোটা ইলেকশনের ডেট কেন্দ্রিক আবর্তিত হচ্ছে, মূল যে প্রশ্ন সংস্কার কিভাবে হবে, ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা কিভাবে তৈরি হবে, চেকস অ্যান্ড ব্যালেন্স, এবং ওর মধ্যে দিয়ে আমরা কিভাবে একটা নতুন বন্দোবস্ত নতুন ক্ষমতা ব্যবস্থায় যাব, সেইটা কিন্তু গুরুত্বহীন হয়ে পড়ছে, অথবা আলোচনাটা খুব একাডেমিক জায়গায় চলে গেছে, এটা পিপলের কাছে যায়নি। আর 2 নম্বর হচ্ছে ইলেকশনের পরিবেশ নিয়ে কিন্তু প্রশ্ন আছে। মানে রিয়েল ইলেকশন প্রচারণা শুরু হলে বাস্তবে প্রত্যেকটা ফিল্ডে মানে লেভেল প্লেয়িং ফিল্ড কতটা তৈরি হলো সেই সব প্রশ্নগুলো উঠবে এবং সেগুলো সমাধানের প্রসঙ্গ উঠবে। সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা এখনো যেতে পারছি না। সেই দিক থেকে আমরা বলেছি যে রোডম্যাপটা সেখানে অত্যন্ত জরুরি। এর বাইরেও অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন, সেক্ষেত্রে সামনে আসলে আমি বলতে পারবো। সেক্ষেত্রে আপনাদের বক্তব্য তো প্রধান উপদেষ্টা শুনলেন, উনিও একদম অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রেখেছেন, শুভেচ্ছা বক্তব্য। তো ওনার বক্তব্যের কোন কোন বিষয়গুলো আপনি কোট করবেন? মাননীয় প্রধান উপদেষ্টা আজকে 2 অংশেই অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। শুরুতে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন, শেষেও তিনি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। এবং শুরুতে তার যেটা বক্তব্য ছিল যে অনেক বৈঠক উনি করেন, কিন্তু যখনই রাজনৈতিক দলগুলো সহ এটাতে বসেন তখন তার সবচেয়ে বেশি শক্তি এবং আনন্দ দুটোই হয়। মানে একটা শক্তি বোধ করেন যাতে করে এই যে সবাই মিলে আমরা একটা কাজে এগিয়ে যাচ্ছি, একটা ঐতিহাসিক পর্ব পাড়ি দিচ্ছি এবং সেই পর্বের সাথে উনি নিজে যুক্ত, সেখানে তিনি একটা কেন্দ্রীয় ভূমিকার জায়গায় আছেন। তো সেটা তিনি বলেননি, কিন্তু তিনি এর সাথে যুক্ত আছেন, বিনয়ের সাথেই বলেছেন, সেটা তাকে অনেক বেশি তার জন্য একটা আনন্দের ব্যাপার, সেই কথা তিনি বলেছেন। এবং রাজনৈতিক দলগুলো একসাথে হয়ে যে এই যে কাজটা আমরা করছি সেটাও অত্যন্ত একটা ইতিবাচক। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির কাছে আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক, আপনাকে। আমরা সাকিব ভাই আসলে একদমই ঐক্যমত কমিশনের মিটিং থেকেই এখানে এসেছেন, সেখানেও আমরা দেখেছি লাইভে তার কথা, এবং তারা মিটিংয়ে ছিলেন, কি কি বলেছেন এখানেও আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেটি ছিল। আপনার কাছে যে বিষয়টি আসতে চাই তা হচ্ছে যে সেখানে সবাই সাকিবের বক্তব্য অনুযায়ী মোটামুটি 28টি দল অংশ নিয়েছিলেন। উল্লেখযোগ্য সংখ্যকই বলেছে রোডম্যাপ চেয়েছেন এবং সুনির্দিষ্ট তারিখও চেয়েছেন। আর জুলাই সনদ ঘোষণার পরে এটা এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে 8-2 মাস প্রয়োজনে এটি ঘোষণা হোক, তারপরে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলে এই বিষয়টি পিছিয়ে যাবে, এটি তারা বলছেন। আপনার কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে কয়েকদিন থেকে এই অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটু দূরত্ব মনে হচ্ছিল কিংবা টানা পড়েন, এই মিটিংয়ের মাধ্যমে কি সেটি দূর কতটা হলো বলে মনে করেন? যদিও প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন যে দূর হয়ে যাবে এই সংকট। আমার তো মনে হয় না দূর হয়েছে, কারণ থেকে ওনাদের সাথে বিরোধ হচ্ছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। সেই জায়গায় কমিশনের সঙ্গে ওনারা প্রথম দফা বৈঠক করলেন, আজকে দ্বিতীয় দফা বৈঠক করলেন। এই বৈঠকগুলো শুরু হলো জাস্ট। তো প্রথম দফায় একটা ভালো সংলাপ হয়েছে, সেখান থেকে ওনারা যেটুকু পেয়েছেন দ্বিতীয় দফায় নিশ্চয়ই সেগুলো একটু সমাধান করবেন। কিন্তু এর মানে এই নয় যে বিরোধ শেষ হয়ে গেল, কারণ সরকারের মাথার মধ্যে রয়ে গেছে যে জুনের মধ্যে নির্বাচনকে টেনে নিয়ে যাওয়া, যেটা আপনি বললেন যে এনসিপির উদাহরণ দিয়ে তারাও চাচ্ছে যে সেটা আরও পিছিয়ে যাক এই ঘোষণাটা। আমি তো মনে করি যে ঘোষণার সাথে রোডম্যাপের সাথে জুলাই এটা কি বলে
জুলাই সনদ, সনদের সাথে কিসের বিরোধ? সনদ তো সবাই ওনারা ঐক্যমত পোষণ ওনারা বলছে যে সনদ যদি আগে নির্বাচন, তাহলে গুরুত্বটা হারাবে। এটি কেন গুরুত্ব হারাবে? এটা সনদকে তো অবহেলা করছে না কেউ, বিএনপিও। তার মানে কি সনদ একটা এখানে একটা যে আমি সনদ দেব, এটা একটা সত্য সাপেক্ষ, যে আগে সনদে সাইন করো তারপরে নির্বাচন দেব, সেরকম তো বিষয় না। তার মানে সেরকম যদি বিষয় হলে তাহলে তো আরো বিগড়ে যাবে, সম্পর্ক আরো খারাপের দিকে যাবে। আমি মনে করি বিএনপি সহ যে সমস্ত রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, আজকেও আমি দেখলাম যে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব যে বৈঠক শেষে বেরিয়ে এসে বললেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে, এবং 1 মাসের বেশি আমাদের তো মনে হয় না যে এই যে সমস্ত সংস্কারের অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে সেটা 1 মাসে সম্ভব। এবং যে সমস্ত বিষয়ে আমাদের মতানৈক্য আছে সেগুলো আমরা বৈঠকে বসে সলভ করতে পারি। আমরা তো সব বিষয়ে একমত হব সেটাও কথা না, এবং সব বিষয়ে একমত হব না তাও কথা না। এটা তো রাজনৈতিক দলগুলো, আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দফা যেভাবে সংলাপ আগিয়েছে, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে, এখন দ্বিতীয় দফায় এসে তারা যদি তাদের হিউজ সম্ভাবনা আছে ঐক্যমতে পৌঁছানো। যে সমস্ত বিষয়গুলো নিয়ে তারা একমত হতে পারে না, এর মধ্যে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ বিষয়টা আছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টা আছে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কতদিন হবে সেটা আছে, জাতীয় সংবিধান কাউন্সিল বা এনসিসি গঠন নিয়ে আছে, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসাবে কতবার নির্বাচিত হতে পারবেন সেটা নিয়ে একটা বিরোধ আছে। বিএনপি রাজি হয়নি যে 2-এর অধিক 2বার তারা রাজি আছে, কিন্তু আপনার মাঝখানে বিরতি নিয়ে কি সমস্যা, এটা একটা ব্যাপার আছে যে তারা চাচ্ছে যে 2বার হবে ঠিক আছে, কিন্তু বিরতি দিয়ে আবার যাতে আসতে পারে। সরকার চাচ্ছে যে না, যে ব্যক্তি আছেন সেই ব্যক্তি হতে পারে। আমার মনে হয় এটা বড় ধরনের একটা সমস্যা না, কারণ বিএনপি এখন যেটা চিন্তা করছে ব্যক্তিকে মাথায় রেখে চিন্তা করছে। বিএনপির তো আরও বড় বড় নেতা আসতে পারে প্রধানমন্ত্রী হওয়ার মতো, তারা যদি ওই চিন্তা করে যে 2বার তাদের একজন নেতা যে থাকবেন, পরবর্তীতে আরেকজন আসবেন, একজনের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে যাওয়া, সেটা তো তাহলে শেখ হাসিনার আমলের মতো হবে। উনি যতদিন থাকবেন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন উনি প্রধানমন্ত্রী থাকবেন। তাহলে আর এই জুলাই বিপ্লব আর সংস্কারের কি দরকার ছিল? তো একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসাবে কতবার থাকবেন সেটা যেমন আছে, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন এটা আরেকটা বিষয়। তবে আমি একটা জিনিস মনে করি যে এটা এক হওয়া উচিত। অনেকে বলছেন যে প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি সংসদ নেতা হতে পারবেন না। আমি মনে করি যে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এক হওয়াতে কোনো সমস্যা নেই। এটা এক হওয়া বরং একটা জবাবদিহিতার অনেক জায়গা তৈরি হয়। নারীর আসন নিয়েও কিন্তু যেটা নিয়ে বেশি বিরোধ সেটা হচ্ছে যে আমি চাই সেটা হচ্ছে দলীয় প্রধান যিনি থাকবেন তিনি যাতে সংসদ নেতা না হন বা প্রধানমন্ত্রী না হন, 2টা ব্যক্তি যাতে আলাদা হয়। বিভিন্ন দেশের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর ক্ষেত্রে, বিশেষ করে ভারত সহ অনেক বড় বড় রাষ্ট্রগুলোতে সেটাই আছে। এখন আমাদের এখানে সব পোস্ট একজনকে হোল্ড করতে হবে, তিনি দলের নেতা, তিনি প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা, এত কিছুর দরকার নেই। এবং সংসদ এই যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলোতে পজিটিভ দিক অনেকগুলোই আছে। আর আপনি বলছিলেন কি নারীর আসন নিয়েও কথা আছে, সেটি নারী আসন এখন যেভাবে আছে, সরাসরি ইলেকশন নিয়ে একটা কথা আছে। সরাসরি ইলেকশন নারীদেরকে দেবে কিনা, নারীদেরকে আরো 50 জন যদি সরাসরি আসনে ইলেকশন করতে যায় তাদের তো আরো বেশি কষ্ট হয়ে যাবে। আমি একটু জুনায়েদ সাকি আপনার কাছে ফিরি। আমি প্রশ্নটা রেখেছিলাম, ব্যাখ্যাটা আনিস আলমগীর উনি ওনার মতো দিয়েছেন। সেটা হচ্ছে যে আমরা আসলে দেখেছি যে বেশ কিছু টানাপোড়েন চলছিল। তো ঐকমত্যের এই মিটিংয়ে তো যাদের আমন্ত্রণ জানিয়েছে আপনারা সবাই গিয়েছেন, প্রধান উপদেষ্টাও আশাবাদ ব্যক্ত করেছেন। এই যে একটু তিক্ত অবস্থায় চলে গিয়েছিল সেটির কি অবসান হলো বলতে পারি আমরা? দেখুন, যে জায়গাটাতে একটা দূরত্বের জায়গা তৈরি হয়েছে বলে প্রতীয়মান হয়েছে, এবং সেই দূরত্বটা যাতে কমে আসে তার জন্য সরকারকেই উদ্যোগ নেওয়ার জন্য নানাভাবে রাজনৈতিক দলের পক্ষ থেকে কথা বলা হয়েছে, সেটা ফর্মালি ইনফর্মালি নানান ফর্মে। এবং তারই একটা প্রতিফলন বলতে পারেন। এর আগেও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক, এবং আজকেও এই যে কনসেনসাস কমিশনের বৈঠকে মোটামুটি যাদের সাথে আলোচনা হয়েছে সবগুলো দলের অংশগ্রহণ, এইটা পরিস্থিতির মধ্যে মানে
অনেকটা আস্থার জায়গা এবং একটা আলোচনা এবং কোন দিকে আমরা যাচ্ছি সেই জায়গাটা তৈরি করেছে। আগামীকালকে কি হবে? এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেকগুলো প্রশ্নই কিন্তু অগ্রগতি, যেমন এতদিন পর্যন্ত রোড ম্যাপ সংক্রান্ত আলোচনাটা যে জায়গায় দাঁড়িয়েছিল, এখন আজকের আলোচনার মধ্যে দিয়ে অনেকটা স্পষ্ট হয়েছে। জি, অচিরেই রোড ম্যাপের দাবি আমরা করছি, কি কারণে করছি আমি একটু আগে আপনাদের ব্যাখ্যা করলাম। বলেছেন। আবার মানে যারা ঠিক মনে হচ্ছিল যে নির্বাচনটাকে হয়তো তারা এত দ্রুত চাইছে না, কিংবা সংস্কার এবং নির্বাচনের একটা মুখোমুখি অবস্থা তারা অনেক ক্ষেত্রে মনে করেন বলে অনেকে ধারণা করছিল, তারাও কিন্তু মানে জুলাই মাস পর্যন্তই সময় চাইছে, যেখানে ঐকমত্য কমিশন মানে এই যে এক্সারসাইজটা করছে, যেখানে সবগুলো দল তাদের মতামত সহ যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো জাতীয় সনদ হবে, যেগুলো দ্বিমত থাকবে সেগুলো ইলেকশনে যাবে। কাজে ইলেকশন মানে জনগণ এটা ঠিক করবেন যে কোনটা হবে না হবে। এখন এই যে ঐকমত্যের জায়গাটা ঘোষণা করার সাথে সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করা, এবং সেটা 15ই জুলাই আসলে পর্যন্ত সময়ের জায়গা, যেহেতু ইতিমধ্যে ঐকমত্য কমিশন নিয়েছেন। তো এইটা বোঝা যাচ্ছে যে সময়টাও মানে কমে এসছে। এখন আমরা দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা চেয়েছি যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এবং সংস্কার এবং নির্বাচনের পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো যাতে আরও অধিকতর গুরুত্বের সাথে সামনে আসে, সেই জায়গা থেকেই আমরা কথা বলেছি। সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে আমি অত্যন্ত মনোযোগের সাথে সবার বক্তব্য শুনেছি, শেষে জুনিয়রটা যেটা বললেন, এবং এই সব বক্তব্যকে তিনি চিন্তা ভাবনা করে তারা তাদের কাজটা খুব দ্রুত এগিয়ে নিয়ে যাবেন। এবং ঐকমত্য কমিশন তো আলোচনা চালিয়ে যাবে আগামীকাল থেকে শুরু করে। গভর্নমেন্ট এইটার বিষয়ে কি সিদ্ধান্ত নেয় তারা নিশ্চয়ই আমাদেরকে জানাবে। আমরা যেটা বলেছি, এমন কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয় যে আমরা যে দূরত্বটা কমিয়ে নিয়ে আসছি সেটা আবার বাড়ে, এবং সরকারের ভূমিকার মধ্যে দিয়ে কোনোভাবে একটা দূরত্ব বিভাজনের কোনো কিছু তৈরি হয়। সেই কথাগুলো এসছে, এবং এই বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধান মনোযোগের সাথে নিয়েছেন, ফলে তাদের পলিসিতেও তাদের পরবর্তী সিদ্ধান্তে তার একটা প্রতিফলন তৈরি হবে বলে আমার কাছে, মানে আমি যেহেতু আমার দলের পক্ষ থেকে উপস্থিত ছিলাম, আমাদের কাছে এটা মনে হয়েছে যে আজকের বৈঠকের বক্তব্যের পরে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি চিন্তা করবেন এবং এই বিষয়টা তাকে তার পরবর্তী পদক্ষেপে নিশ্চিতভাবে এর প্রতিফলন। দর্শক, জোনায়েদ সাকি কথা শুনছিলাম আমরা। আনিস আলমগীর, আপনার কাছে যাই। প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পেয়েছিলাম এতদিন যে রাজনৈতিকভাবে অন্তর্বর্তী সরকার যে বিষয়গুলো বলছে তার কাছাকাছি জামাতের মনোভাব ছিল অনেকটা। তো অনেকে মনে করতো তাদের নিবন্ধন নেই বা বিভিন্ন কারণে হতে পারে, নিবন্ধন তো ফেরত পেল, এবার কি তাদের অবস্থান কি পরিবর্তন হবে মনে করছেন, না তারা আগের যে অবস্থান যে সব বিষয় ছিল তাই করবে? আমার মনে হয় না যে নিবন্ধন নেই সেই জন্য তারা সংকটে ছিল। তারা জানে যে তাদের নিবন্ধন হয়ে যাবে, এটা এমন কোনো বড় বিষয় নয়। এবং নিবন্ধন তাদের এই পর্যায়ক্রমে তো হলো, তারা আদালত কর্তৃক পেল। প্রথমত তাদের উপর নিষেধাজ্ঞা যে ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো, তারপরে তাদের ইলেকশন কমিশন তাদের নিবন্ধন দিয়ে করলো, দিল, তারপর সেটা আবার কোর্টে এসে তারা ওয়েটিং করলো। ভালোভাবেই তারা লিগ্যাল যে প্রসেসগুলো সেগুলো ঠিক মতোই করেছে। দেখেন 2013 সালে তাদেরকে করা হলো, নিবন্ধন বাতিল করা হলো। 12 বছর পরে এসে তারা কোর্টে গিয়ে পাচ্ছে। তার মানে সরকারের সাথে তাদের যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, কোর্টের পরিবর্তিত চেহারা না থাকলে এগুলো তো হওয়ার কথা না। সবচেয়ে বড় যে বিষয় যে এই কোর্ট ফুল বেঞ্চে বসে সিদ্ধান্ত নিল 2016 সালে যে দাড়িপাল্লা জামাতে ইসলামকে দেবে না। কেন? এটা একটা ন্যায়ের প্রতীক, এবং সুপ্রিম কোর্ট নিজেই এটা ব্যবহার করে। তো সুপ্রিম কোর্ট যে প্রতীক ব্যবহার করে সেটা একটা রাজনৈতিক দলকে দেওয়া, সেটা তো এক ধরনের তাদেরকে এক্সট্রা প্রিভিলেজ দেওয়া, এবং সেই আঙ্গিকে পুরো কোর্ট অবশ্য বলছে যে সুপ্রিম কোর্টের আগে থেকেই তাদের এই প্রতীকটা থাকতে পারে, বহু বছর থাকতে পারে, কিন্তু যখন এটা একটা দল একটা রাষ্ট্র যখন নিয়ে নেয়, সেটা তো তখন আর আপনার যত বছর থাকুক সেটা আর হয় না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে সেগুলো এমন কোনো বিষয় না। 2017 সালের যে নির্বাচন পরিচালনা বিধিমালা যেটা ছিল সেটাকে সংশোধন করা হয়েছিল, সেটা সংশোধন করে দাঁড়িপাল্লাকে সরকার ওই ইলেকশন কমিশন সেটা বাদ দিয়ে দিয়েছে।
এখন ইলেকশন কমিশন আবার যে এইটা যদি তাদেরকে দিতে হয়, সে বিধিমালা সংশোধন করতে হবে, তারা ভেটিংয়ের জন্য এটা ইয়েতে পাঠাইতে হবে, এটা কি বলে আইন মন্ত্রণালয় পাঠাতে হবে, তারপর যদি বিধিমালা সংশোধন করে তাদেরকে দিতে পারে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে তাদের এগুলো কোনো কিছু আটকাবে না, ইলেকশন কমিশনও আটকাবে না, আইন মন্ত্রণালয় আটকাবে না, কারণ সরকারের বিভিন্ন স্তরে জামাতে যে সমস্ত লোকজন বসে আছে তারা এটা ত্বরান্বিত করে দিয়ে দেবে। অনেক ধন্যবাদ। আমি একদমই 1 মিনিটে শুনতে চাই 7,89,999 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। একদমই 1 মিনিটে বলবেন কিভাবে দেখছেন এই বাজেটকে? আমার কাছে এটা কোনো ইনসিগনিফিকেন্ট বিষয় না, এটা যা আছে তাই চলতেছে। এখন যেভাবে হতেছে, মানুষের জীবনযাত্রার মান যেভাবে কমতেছে, মানুষের মানে অর্থনৈতিক অবস্থা যে করুণ অবস্থা, সেই ক্ষেত্রে আমি মনে করি যে ব্যক্তি পর্যায়ে কর-সীমা আরও কমানো উচিত ছিল। সেই আগেরটাই রেখেছে, 3 লাখ পর্যন্ত যদি হয় তারকে টাকা দিতে হবে। যেখানে মুদ্রাস্ফীতি, টাকার কোনো মূল্যায়ন নাই, সেখানে এই অবস্থায় মুদ্রাস্ফীতির যে অবস্থা, সেখানে আমি মনে করি যে এটা কমালেও কোনো অসুবিধা হতো না। যাই হোক, তারা দিয়েছে, এমন একটা পরিস্থিতিতে দিয়েছে, এটা তো চ্যালেঞ্জ করারও লোক নাই, এখন সংসদ নাই, কিছুই নাই, এখন দুর্যোগকালীন তারা পার করবে, পার করা উচিত। অনেক ধন্যবাদ জোনায়েদ সাকি। একদমই সময় কম, স্থিতিশীলতা ফেরানোই মূল লক্ষ্য অর্থ উপদেষ্টা বলেছেন। কি প্রত্যাশা করেছিলেন এবারের বাজেটে, একটু যদি বলেন? স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্য আছে, কিন্তু একই সাথে একটা নতুন দৃষ্টিভঙ্গির একটা প্রতিফলন বাজেটে মানুষ দেখতে চেয়েছে। মানে এত একটা অভ্যুত্থানের পরে বাজেট, সেই বাজেটে তো আমরা দেখতে চাইবো যে কতগুলো ফাউন্ডেশনাল চেঞ্জ হচ্ছে। যেমন এই দেশে শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা যে বিনিয়োগটা করব, সেটা কিন্তু কালকেই আমাকে রিটার্ন দিবে না, কিন্তু 5 বছর, 10 বছর, 20 বছর পরে আমাকে যে রিটার্নটা দিবে, সেটার উপরে কিন্তু আমাদের মূল সৌধটা দাঁড়াবে। ফলে এই যে দৃষ্টিভঙ্গিটা, এইটা বহুদিন বলা হয় কিন্তু কেউ করেনি। সেই জায়গাটায় রাজনৈতিক দলগুলো যখন জিডিপির 5 ভাগ দিতে আগ্রহী, তখন আসলে আমরা ওই তো এই সরকার সেরকম একটা সাহসী পদক্ষেপ নিবে যে সেটা দেখা হচ্ছিল। তারপরে ধরুন শিল্প, কৃষি এবং কর্মসংস্থান, আমাদের তরুণদেরকে কিভাবে আমরা মানে এই সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, টেকনোলজি কিভাবে তারা রপ্ত করবে, এই পুরো জিনিসটার ক্ষেত্রেও ধরেন একটা এমন ধরনের বরাদ্দ এবং নীতি প্রস্তাবনা থাকা দরকার, যেটা থেকে বোঝা যাবে যে এইটা একটা ডিরেকশন সেট করছে। স্থিতিশীলতা তো আছে, যে আমার ইকোনমি ঠিক রাখতে হবে, ব্যাংক ঠিক রাখতে হবে, আমাকে একটা ধরে রাখতে হবে। জুলাই বিপ্লবীদের জন্য বাজেট রাখছে না, জুলাই বিপ্লবীদের জন্য বাজেট এটাতে বুঝাই দিচ্ছে যে আমরা নতুন কিছু করেছি। জুলাই বিপ্লবীদের জন্য যারা আহত হয়েছেন তাদেরকে আপনি রাষ্ট্র দায়িত্ব নেবে, এটা একটা আলাদা বাজেট। আমরা বলছি যে অ্যাসপিরেশনটা কি, সারা দেশের মানুষকে, তরুণদেরকে সামনে নিয়ে যাওয়ার জন্য, আধুনিক যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে তার জন্য উপযোগী করে তোলার জন্য, এবং আমার দেশের শিল্প, কৃষি কিভাবে একদিকে প্রণোদনা আরেকদিকে সুরক্ষা পাবে, এইটার নীতি প্রস্তাবনাটা। অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে বাসস্থানের মতো, যেখানে মানুষ আসলে মানে একটা ওই যে দীর্ঘমেয়াদে তার ফলাফলটা পেয়ে ওই ভিত্তিটা রচনা করবে। এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার। এখন ধরেন যেহেতু একটা বড় অভ্যুত্থানের মধ্যে আসছে, যে সমস্ত অভ্যুত্থানকারী রাজনৈতিক দলগুলো, তাদের বিভিন্ন রকম মতাদর্শিক পার্থক্য আছে, কিন্তু কতগুলো ফাউন্ডেশনাল জায়গায় আবার সবাই দেখা যাবে যে এটার বিরোধিতা কেউ করছে না। এবং রাজনৈতিক দলগুলোর দিক থেকে দেখেন, জিডিপির 5% শিক্ষা খাতে, জিডিপির 5% স্বাস্থ্য খাতে দেওয়ার অঙ্গীকার আছে, সেইখানে আপনার আরও অনেক সাহসী জায়গায় সিদ্ধান্ত নেওয়া দরকার। অনেক অনেক ধন্যবাদ জোনায়েদ সাকি আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ আনিস আলমগীর আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই সব আলোচনা সমালোচনার পর দেশ এগিয়ে চলুক সঠিক পথে, আর সেই কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।